সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবিতে রাজপথে প্রতিবাদ বিবেচনা করছে সরকার। আমাদেরকে বলে বি সেফ, কেন ছেলেদেরকে বলা হয় না? আমারও বোন আছে, আমারও মা আছে, তারা কি সেফ? আমরা দর্শকদের ফাঁসি চাই। জনগণ যখন দাবি তুলেছে এটাকে বিবেচনা করতে হবে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নেই যৌন হয়রানি প্রতিরোধ কমিটি। 1 যুগ আগে দেয়া হাইকোর্টের নির্দেশনা মানা হয়নি এখনো। তারা প্রত্যেকেই যে এই গাইডলাইনটির আন্ডারে এই ধরনের একটি কমিটি করার জন্য আইনত বাধ্য, এই বিষয়টা কিন্তু আসলে নলেজেই নাই। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন, পাশ করবে শতভাগ। অনিশ্চয়তা কাটলেও শঙ্কায় শিক্ষার্থীরা। করোনা ভ্যাকসিনের জন্য 600 কোটি টাকা সরকারি বরাদ্দ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া নেওয়া হবে না, মন্ত্রিপরিষদের সভায় সিদ্ধান্ত। বাপেক্সকে রেখে দ্বিগুণের বেশি খরচে গ্যাস কূপ খননের কাজ পাচ্ছে বিদেশি কোম্পানি গ্যাজপ্রম। গচ্চা 300 কোটি টাকা। যৌক্তিকতা নিয়েই প্রশ্ন বিশেষজ্ঞের। এখনো অশান্ত রোহিঙ্গা ক্যাম্প, আতঙ্কে ঘর ছাড়া অনেকে। আধিপত্য বিস্তারকে ঘিরে আবারও বড় সংঘাতের শঙ্কা। এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বিতর্কে করোনা ইস্যুতে পেন্সকে ঘায়েল করছেন হ্যারিস। দ্বৈরথ জুড়েই আলোচনায় ট্রাম্পের কোভিড ব্যর্থতা। করোনার ভ্যাকসিন কেনার জন্য 600 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। যাদের কেনার সামর্থ্য নেই তাদেরও ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতের চেষ্টা চলছে। গতকাল সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন বাংলাদেশ কিনবে না বলেও জানান তিনি। 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মহামারী করোনায় আক্রান্ত পুরো পৃথিবী। 10 লাখের বেশি মানুষ এরই মধ্যে মারা গেছেন, আর বাংলাদেশেও প্রাণ হারানোর সংখ্যা প্রায় 5,500। কোভিড-19কে পরাস্ত করতে এখন পর্যন্ত বিশ্বে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে 46টি এবং প্রি ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 91টি ভ্যাকসিনের। রাশিয়ার স্পুটনিক ও চীনের সিনোভ্যাক এরই মধ্যে নিজ দেশে প্রয়োগও শুরু করেছে এসব ভ্যাকসিনের। এত সব ভ্যাকসিনের বাজারে কোনটি নেবে বাংলাদেশ, বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা করেছেন নীতি নির্ধারকরা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ভার্চুয়াল সভায় ভ্যাকসিন প্রাপ্তি, আমদানি এবং প্রয়োগ ইস্যুতে বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, শুধু রাশিয়ার স্পুটনিক নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন নেওয়া হবে না দেশে। আমাদের হেলথ মিনিস্ট্রি রাইট ফ্রম দ্য বিগিনিং বিভিন্ন যারা ভ্যাকসিন প্রডিউস করছে তাদের সাথে যোগাযোগ রাখছে, এবং আমাদের একটা বেজ লাইন হলো WHO যেটাকে রিকগনাইজ না করবে সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানি তারাও পার্সোনালি বিভিন্ন ইসের সাথে যোগাযোগ করতেছে এখানে প্রোডাকশনের জন্য। ভ্যাকসিন কেনার আর্থিক সক্ষমতা নেই যাদের, তাদের কথাও ভাবছে সরকার, জানান সচিব। বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে একটু লেস প্রাইসে, আর কি এখনও প্রাইস ফিক্স করা হয়নি, লেস প্রাইসে আমরা ভ্যাকসিন পাবো। ভ্যাকসিন ক্রয়ের জন্য 600 কোটি টাকার সংস্থান অলরেডি আমরা এবারের বাজেটে রেখেছি। ভ্যাকসিনের প্রাইস, তারপর কোথায় কিভাবে সাপ্লাই দিতে হবে, কিভাবে প্রিজার্ভ করতে হবে, এগুলি সব দেখে সাধারণ যারা মানুষ কিনতে পারবে না তাদের জন্য তো ডেফিনেটলি একটা বড় পোর্শন ফ্রি দেওয়া হবে, নো কোশ্চেন অ্যাবাউট ইট। এছাড়া এখন থেকে 7ই মার্চ ঐতিহাসিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্তের পাশাপাশি আয়োডিনযুক্ত লবণ আইন 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। পরবর্তী ধাপে প্রেক্ষিত পরিকল্পনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন এ খবর দিয়েছেন। সৌদি আরবে ফ্লাইট চালুর পরেও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শ্রমিকরা উদ্বিগ্ন ছিলেন। সৌদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে স্বস্তি প্রকাশ করেছেন তারা। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে গতকালও টিকিট বিক্রি হয়েছে। গতকাল ভোর থেকেই রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করতে থাকেন টিকিট প্রত্যাশীরা। এছাড়া টোকেন ও টিকিট পেতে রাজধানীর মতিঝিলে বিমান কার্যালয়েও ভিড় করেন সৌদি প্রবাসীরা।
দ্বিগুণের বেশি খরচে বাপেক্সেরই আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের কূপ খননের ভার তুলে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানি গ্যাসপ্রমের হাতে। 3 কূপ খননে বাপেক্সের তুলনায় গ্যাসপ্রমকে দিতে হবে প্রায় 300 কোটি টাকা বেশি। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ওঠার অপেক্ষায়। এ অবস্থায় বাপেক্সের সক্ষমতা থাকার পরও বেশি ব্যয়ে বিশেষ ক্ষমতা আইনে গ্যাসপ্রমের মাধ্যমে কূপ খননের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যদিও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন এটি বাপেক্স বোর্ডেরই সিদ্ধান্ত, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে বাপেক্সের ওপর। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। দ্বীপ জেলা ভোলায় 1995 সালে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স, যেখান থেকে 2009 সালে শুরু হয় গ্যাস উত্তোলন। তবে বাপেক্সের আবিষ্কার এই গ্যাস ক্ষেত্র এলাকায় 2টি অনুসন্ধান কূপ ও একটি উন্নয়ন কূপ খননের কাজ পেতে যাচ্ছে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষ আইনের আওতায় বিনা দরপত্রে গ্যাসপ্রমকে এ কাজ দেওয়ার সব প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। শিগগিরই প্রস্তাব উঠতে যাচ্ছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। প্রস্তাবে প্রতি কূপ খননের জন্য ধরা হয়েছে $21 মিলিয়ন বেশি, যা টাকার অঙ্কে প্রায় 180 কোটি, যেখানে প্রতি কূপের জন্য বাপেক্সের পেছনে ব্যয় হতো 80 থেকে 90 কোটি টাকা। ফলে 3 কূপ খননে বিদেশি কোম্পানির পেছনে রাষ্ট্রকে গুনতে হচ্ছে প্রায় 300 কোটি টাকা বেশি। ভোলায় তো কাজ করতে বাপেক্স কি ফেল করেছে? ভোলায় কাজ করে তো বাপেক্স ফেল করেনি। আর যদি ওরকম দরকারই পড়ে তাহলে প্রপার টেন্ডারিং করে ওয়াই গ্যাসপ্রম, ওয়াই নট XYZ কোম্পানিজ। এটার সাথে আমরা তখন কেবলমাত্র নাইকোর ঘটনাটা বা নাইকোর চুক্তিটাকে তুলনা করা যায়, যে নিজস্ব গ্যাস ক্ষেত্র আমরা নিজস্ব কোম্পানি দিয়ে, জাতীয় কোম্পানি দিয়ে উত্তোলন না করে আমরা বিদেশি কোম্পানিকে দিলাম। তবে বেশি অর্থ ব্যয়ে বিদেশি কোম্পানির মাধ্যমে কূপ খননের সিদ্ধান্তের ভার বাপেক্সের উপর চাপালেন জ্বালানি প্রতিমন্ত্রী। এটা তার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার না, এটা বাপেক্সের বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে। বাপেক্স যদি নিজে মনে করেন কোন কোন ফিল্ডে কাজ করবেন, তারা সেই সব জায়গায় কাজ করছেন। যদিও পদাধিকার বলে জ্বালানি সচিব বাপেক্সের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান থাকায় প্রতিষ্ঠানটি নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে কতটা স্বাধীন তা নিয়ে রয়েছে প্রশ্ন। যেখানে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বোর্ডকে পরিচালনা করেন, সুতরাং বাপেক্স বোর্ডে যে সিদ্ধান্তগুলো হয় সেগুলা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকেই বোর্ডের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় এবং এভাবেই কাজ চলছে। বর্তমানে ভোলা থেকে দৈনিক 5 কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের সক্ষমতা থাকলেও জাতীয় সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত নয় দ্বীপ জেলাটি। এই অবস্থার মধ্যেও কেন চড়া মূল্যে কূপ খনন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের রুখিয়ার কুতুপালং ক্যাম্পে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান থাকলেও অনেক রোহিঙ্গা ভয়ে ক্যাম্পের ঘর ছেড়ে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে আশ্রয় নিয়েছে। নিরীহ রোহিঙ্গারা বলছেন নিরাপত্তাহীনতার কারণে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন, আর ক্যাম্পের পরিস্থিতি শান্ত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প প্রবেশদ্বারেই ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান, আর এই অবস্থানের মাঝে রোহিঙ্গারা ঘর ছেড়ে কাপড় চোপড়, বস্তা, আসবাবপত্র ও আহতদের নিয়ে ছুটছেন ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে। অনেকের ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে আশ্রয় হলেও অনেকেই আশ্রয় না পেয়ে অবস্থান করছেন কার্যালয়ের সামনে। নিরাপত্তাহীনতায় ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানান তারা। বাচ্চা দোকানে গেছিল নাস্তা নেওয়ার জন্য, ওরা আমাদেরকে হামলা করছিল। রাখে বেগিন হাড়ি ফেলাই আর ছোট ছোট ফুয়াইলে তাকিম হড়ে যাইম হড়ে আর নিরাপত্তা চাই। আর 30 বছর যে রিফিউজি, আর 30 বছর যে রিফিউজি মাদের রেস্টার রিফিউজি মাদের কোনো গুন্ডুগুল নাই। এদিকে সার্বিক পরিস্থিতি জানতে বুধবার বিকেলে সরজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। পরিদর্শন শেষে জানান ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন যে অবস্থা আছে আমরা বলবো যে মোটামুটি শান্তি শৃঙ্খলাপূর্ণ অবস্থায় আছে, তবে আমরা আরও কাজ করব সেই লক্ষ্য আমরা নির্ধারণ করেছি, সবার সঙ্গে আলোচনা করছি। আর জেলা প্রশাসক জানালেন রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক সময়ের ঘটনা কঠোর হস্তে দমনে কাজ শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে যে ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কঠোর হস্তেই দমন করার সময় এসছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের 2 গ্রুপের সংঘর্ষে মারা যায় 7 জন। এই ঘটনায় 4টি মামলা সহ 12 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনার সময় চট্টগ্রামের বিভিন্ন থানার আঙিনায় শাকসবজি চাষ করছেন পুলিশ সদস্যরা। সেসব সবজি পৌঁছে যাচ্ছে অসহায় মানুষের ঘরে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর বাকলিয়া থানায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের পুলিশ প্রশাসন কিন্তু তাদের 16 থানা এলাকায় ব্যাপক সবজি চাষ করেছে। এর মাঝে রোল মডেল হয়ে দাঁড়িয়ে গেছে বাকলিয়া থানা। বাকলিয়া থানা তার থানার পাশে যে প্রজেক্টের জায়গা ছিল সেখানে তারা ব্যাপক গত 5 মাস ধরে তাদের নিজস্ব খাবার সরবরাহ পাশাপাশি তারা কিন্তু অনেক গরিব দুঃখী মানুষকে তারা সরবরাহ করছে এইসব সবজি। মূলত পুলিশ সদস্য এখানে যে কনস্টেবল কামাল রয়েছে তার তত্ত্বাবধানে কিন্তু এই বাগানটি গড়ে তোলা হয়েছে। আর এটি তত্ত্বাবধান করেছেন বাকলিয়া থানা অফিসার ইনচার্জ নিজামুদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা এই বাগানে নানা ধরনের সবজি অর্থাৎ যেগুলি 12 মাসি সবজি রয়েছে, লাউ, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, কাঁচামরিচ, নানা ধরনের, এমনকি আমরা দেখেছি বাঙ্গি চাষ করা হয়েছে। এবং থানার পাশে আরেকটি পতিত জায়গার মধ্যে তারা সেখানে মাছ চাষও করেছে। এই মাছ এবং সবজিগুলি তারা নিজেদের ম্যাচে যেমন ব্যবহার করছে বা খাওয়ার কাজ হিসেবে নিচ্ছে, ঠিক তেমনি তারা আবার গরিব দুঃখী মানুষকে তারা এগুলো সরবরাহ করছে বা সহযোগিতা করছে। মূলত করোনাকালীন সময় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন সেটি হলো 1 ইঞ্চিও জায়গা অনাবাদি রাখা যাবে না। আর তারই ধারাবাহিকতা আইজিপির নির্দেশে তৎকালীন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান মূলত এই প্রক্রিয়াটি নেন। তিনি 16 থানা এলাকায় বাগান করার নির্দেশনা দেন। সেই নির্দেশনা এখনো বলবৎ রয়েছে এবং সে বাগানের কিন্তু ব্যাপক ফসল উৎপাদন হয়েছে। এর মাঝে আমরা রোল মডেল হিসেবে দেখেছি বাকলিয়া থানা তাদের ফসল, এবং অন্যান্য থানাও কিন্তু ফসল চাষ, সবজি চাষ করছে, ফুলের বাগান করছে এবং তারা নিজেদের যে খাবারগুলি সেগুলি ম্যাচের যে খাবার, সেই ম্যাচের খাবারগুলি তারা এই বাগান থেকে পাচ্ছে বলে আমরা দেখেছি। আমরা দেখেছি কিন্তু গত 5 মাস ধরে এখানে রোল মডেল, বিশেষ করে এই যে বাগানটি দেখার পর এই কল্পলোক আবাসিক এলাকার যেসব ভবন রয়েছে সেই ভবনের বাসিন্দারাও কিন্তু তারা ছাদ বাগানের মধ্যে তারা ফসল চাষ করছে। বিভিন্ন জায়গা থেকে তারা বীজ সংগ্রহের পরে কিন্তু তারা এই কৃষি তারা পরামর্শ নিচ্ছে। পরামর্শ নেওয়ার পর তারা সেই ফসল উৎপাদন করছে। গত 5 মাসে বাকলিয়া থানা পুলিশের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের ফসল সবজি সরবরাহ হচ্ছে এই বাগান, এই ক্ষেত থেকে, এবং মাছও আসছে তাদের পার্শ্ববর্তী। এটি দেখে আশপাশে কল্পলোকের যে ছাদ বাগানগুলি গড়ে উঠেছে সবগুলি কিন্তু তারা বাকলিয়াকে তারা মডেল হিসেবে দেখছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সময়ে যে 1 ইঞ্চি জায়গা অনাবাদি রাখছে না তার অংশ হিসেবে বাকলিয়া থানা পুলিশ যে একটি বিশাল সবজি বাগান করেছে তার সর্বশেষ। সহকর্মী কমল দে জানাচ্ছিলেন চট্টগ্রাম পুলিশের ব্যতিক্রমী কিছু উদ্যোগের কথা। পুরো ইতালিতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এই নির্দেশনা অমান্যকারীকে সর্বোচ্চ 1000 ইউরো জরিমানা গুনতে হবে। পাশাপাশি বাংলাদেশ সহ 17টি দেশের নাগরিকদের ইতালি প্রবেশের সুযোগ থাকছে না এখনই। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অমান্যকারীকে 400 থেকে 1000 ইউরো পর্যন্ত দিতে হবে জরিমানা। সর্বত্র মাস্ক ব্যবহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাগরিকরা। আমি সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত। করোনা নিয়ন্ত্রণে এর চেয়ে ভালো পদ্ধতি আর কিছু হতে পারে না। সারাদিন মাস্ক পরে থাকা কষ্টসাধ্য, তবে সিদ্ধান্তটি পজিটিভ। এটা ঠিক আছে, এছাড়া বিকল্প কিছু নেই। এদিকে আগামী 31 অক্টোবর জরুরি অবস্থার চলমান মেয়াদ শেষ হবার কথা থাকলেও তা বাড়িয়ে 31 জানুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে পরবর্তী সিদ্ধান্ত জানতে। নতুন অধ্যাদেশ জারি না হলেও মন্ত্রিপরিষদ আগের নিষেধাজ্ঞা 1 সপ্তাহ বাড়িয়েছে। পুরো ইতালিতে মাস্ক বাধ্যতামূলক করায় তা বেশিরভাগ মানুষই ইতিবাচকভাবে দেখছেন। প্রধানমন্ত্রীর দপ্তর পালাৎসো গিজির সামনে থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। ভোর হলেই যেন তার অপেক্ষা করে শালিকের ঝাঁক। করোনার কারণে আয় রোজগার কম, তারপরও প্রতিদিন সকালে নিজের স্বল্প আয় থেকে কিছুটা বাঁচিয়ে ক্ষুধার্ত পাখিদের খাবার দেন তিনি। বলছি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার ভ্যান চালক রিপন হোসেনের কথা। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রোমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথেই শালিক পাখিদের কিচিরমিচির কলকাকলিতে যেন জেগে ওঠে শৈলকুপার গাড়াগঞ্জ বাজার। সকালে বাড়ি থেকে ভ্যান চালিয়ে জীবিকার উদ্দেশ্যে আসা রিপন হোসেন শুরু করেন পাখিদের খাবার দেয়া। সামর্থ্য না থাকায় বেশি পরিমাণে দিতে পারেন না বলে জানান ভ্যান চালক রিপন। ভ্যানের পাড়া এসে ধরেন চারদিকতে ঘিরে ধরে, আমরা তো খাই, ওদের তো খাবার লাগে। হাতি না দিলে খুব আন্দোলন করে, ওরা বেদর বেদর করে এই আমোদ টামদ করা হয়। দেশের যে বন্যা পরিস্থিতি তার কারণে পাখির খাওয়ার সংকট। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির সংরক্ষণ, তাদের খাবারের ব্যবস্থা শুধু ব্যক্তিগতভাবে নয় সরকারিভাবেও করা দরকার বলে মনে করেন পরিবেশবিদ ও সংশ্লিষ্টরা।
এটা একটা পরিকল্পিতভাবে যদি করা হয়, ঝিনাইদহ জেলা হবে পাখির অভয় আশ্রমের একটি জেলা। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হলে মানব জাতিও হুমকির সম্মুখীন হয়। পাখিদের সংরক্ষণে যারা কাজ করছেন তাদের সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমাদেরও নজর রয়েছে, যেখানে যেখানে এ ধরনের সমস্যাগুলি হচ্ছে আমরা সেখানে পদক্ষেপ নেব। স্থানীয়রা জানান, প্রতিদিন গারাগঞ্জ এলাকায় 500 থেকে 700 শালিক পাখি খাবারের সন্ধানে আসে। খাবার শেষে পাখিদের জলকেলির দৃশ্য মুগ্ধ করে সবাইকে। সময় সংবাদ, ঝিনাইদহ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনো অশান্ত রোহিঙ্গা ক্যাম্প, আতঙ্কে ঘর ছাড়া অনেকে। আধিপত্য বিস্তারকে ঘিরে আবারও বড় সংঘাতের শঙ্কা। এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বিতর্কে করোনা যুদ্ধ, মার্কিন প্রশাসনের ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা বললেন হ্যারিস। সবসময় সত্যি বলেছেন ট্রাম্প, দাবি পেন্সের। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।